আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন্দিরা আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিকুর রহমান। 1 টাকাও দুর্নীতি করেনি, ভুয়া প্রচারণার জবাবে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। 10 মার্চ কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্ভাবন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নীতিমালা চূড়ান্ত। রমজানের উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 3 সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত হচ্ছেন, পেছনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবিধান মানলে ত্রয়োদশ জাতীয় সংসদ অবৈধ, জামাত নেতা ডক্টর হেলাল উদ্দিন। নাগরিক সেবা অ্যাপ আনছে বাংলাদেশ জামাত ইসলামী, অভিযোগ জানানো যাবে অনলাইনে। নিজের হিসেব 9.88 লাখ, বাবার হিসাব 5.47 লাখ, তথ্য দিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশ কি আবারও স্বৈরতন্ত্রের পথে, প্রশ্ন তুলেছেন এনসিপির নাহিদ ইসলাম। ভৈরবের নিখোঁজে 4 দিন পর জনতা ব্যাংকের কর্মকর্তার লাশ উদ্ধার। খামেনি হত্যায় চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে, হুঁশিয়ারি লারিজানির। ইরানের 40টির বেশি জাহাজ ধ্বংসের দাবি ইউএস সেন্ট্রাল কমান্ড.com। শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবির দাবি অন্তত 80 জন নিহত। খামেনির মৃত্যুর পর ইরান তুরস্ক সীমান্ত উড়ছে কালো পতাকা। ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার না দাবি নাকচ করল ভারত। 12 ফেব্রুয়ারি 5 মার্চ দেশে শিশু ও নারী নির্যাতনের নিয়ে উদ্বেগজনক। এই ছিল বাংলাদেশ সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে, পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের মতো রাষ্ট্রের অর্থনৈতিক প্রক্রিয়া যে কেমন হতে পারে তা তুলে ধরে দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরছেন ঢাকা। বুধবার 4 মার্চ মার্কিন সহকারী পররাষ্ট্র পল কাফোরের সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিকুর রহমান। 1 টাকাও দুর্নীতি করেনি, কাউকে করতেও দেয়নি আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকার থেকে 1 টাকাও দুর্নীতি করেনি, কাউকে করতেও দেয়নি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট তিনি আসিফ নজরুলের দুর্নীতি ও শিরোনামে একথা লিখেছেন। তিনি আরও বলেন, আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছে, বউ বাচ্চা সব আমেরিকায় চলে গেছে, সেও শীঘ্রই আমেরিকায় ভেগে যাবে। এরকম একটা গাঁজাখুরি গল্প বছরখানেক আগে থেকে ইউটিউবে ছড়ানো হয়। বিপুল সংখ্যক মানুষ এটি দেখেন। ভয়াবহ বিষয় হলো তাদের কেউ বিশ্বাস করা শুরু করেছে। এটা তথ্যটি সত্য নয়। নীতিমালা চূড়ান্ত করলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা। রাজধানীর কড়াইল বস্তিতে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্ভাবন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু বগুড়া 6 সদর আসনের আসন্ন নির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার 3 মার্চ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর এম জাহিদ হোসেন। বিজিবির উদ্যোগ রমজান মাসের উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ অসচ্ছল ও দুরস্থ মানুষের মাঝে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কের নির্ময়ের পরিবারের মাঝে 500 প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রাষ্ট্রদূত হচ্ছেন সেনা কর্মকর্তা। 3 জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছেন সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনা কর্মকর্তারা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, DGFI এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। সংবিধান না মানলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ, বললেন হেলাল উদ্দিন। সংবিধান মানলে ত্রয়োদশ জাতীয় সংসদ অবৈধ উল্লেখ করে বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন একথা বলেন। তিনি বিএনপির মহাসচিব সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময় হয়নি দাবি করেছেন। তিনি বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেছেন, আপনি কোন সংবিধানের ক্ষমতা বলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন? আপনি যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান মানলে 29 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। শেখ হাসিনার তৈরি সংবিধান জনগণ মানে না বলে 24-এর বিপ্লব হয়েছে। বিপ্লব সংবিধান মেনেই হয় না। হাসিনার ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্যে নিজের মতো সংবিধান তৈরি করেছিল। যারা হাসিনার সংবিধান রক্ষা করতে চায় তারা মূলত এদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আদালত জনগণকে মুখোমুখি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গণভোটের রায় মেনে নিয়ে সংবিধানের প্রথম অধিবেশন সংবিধান সংস্কারের পরিষদের সভা আহ্বান করতে জানান তিনি। নাগরিক সেবা অ্যাপ আনছে জামায়াত ইসলামী। নগরবাসীর সমস্যা সমাধানের নাগরিক সেবা অ্যাপ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যার মাধ্যমে নগরবাসী তাদের নিজের এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খাল খনন সহ নানা অভিযোগ জানাতে পারবে। বুধবার 4 মার্চ দুপুরে জামায়াতে ঢাকা মহানগরী উত্তর থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে। আসিফ মাহমুদের 2 অ্যাকাউন্টে 9,88,000, বাবার 5 লাখ টাকা, 47,000 টাকা ব্যাংকে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ নজরুল সচিব ভুইয়া জানিয়েছে তার 2টি ব্যাংক থেকে 9,88,000 টাকা রয়েছে আর তার বাবার ব্যাংকে 5 অ্যাকাউন্টে 5,47,000 টাকা রয়েছে। দেশে আবারও স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে নাহিদ। দেশে আবারও স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে নাহিদ। এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ উদ্দিন বলেছেন, গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক এনসিপির সিলেট বিভাগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি কথা জানান। নিখোঁজের 4 দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের 4 দিন পর এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলমগীর হোসেন জনতা ব্যাংক লিমিটেড ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। খামেনিকে হত্যার চোরা মূল্য দিতে হবে ট্রাম্পকে, কড়া হুঁশিয়ারি লারিজানির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন, তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক দেওয়া পোস্টে লারিজানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়াতিতে প্রলব্ধ হয়ে ট্রাম্প আমেরিকা জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে এনেছে। ইরানের 20টিরও বেশি জাহাজে ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র দাবি করছে চলমান সামরিক অভিযানের ইরানের 20টিরও বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযান এখন পর্যন্ত 20টিরও বেশি জাহাজ হামলায় চালানো হয়েছে। ইরানের সেই যুদ্ধজাহাজ কেন শ্রীলঙ্কায় উপকূলে ছিল? ভারত মহাসাগরের ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টর্নেডো নিয়ে সাবমেরিন ডুবিয়ে দেওয়ার জানিয়েছেন তিনি। এই ঘটনায় অন্তত 80 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, জাহাজটি ভারতের পূর্বাঞ্চলের বন্দর থেকে ভারত মহাসাগরের উপর দিয়ে ইরানে ফিরছিল। ইরান তুরস্ক সীমান্তের উড়ছে কালো পতাকা। ইরান জুড়ে গত 28 ফেব্রুয়ারি ব্যাপক হামলা শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওই দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুতে শোক হিসেবে ইরান তুরস্ক সীমান্তে উড়ছে কালো পতাকা উড়তে দেখা গেছে। তুরস্কের প্রবেশমুখে ইরানের রাজদি সীমান্ত ক্রসিংয়ে দেশটির জাতীয় পতাকার পরিবর্তে উড়ছে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ধারণা করা হচ্ছে খামেনির মৃত্যুতে শোক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়েছিল। মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি প্রত্যাহার করল ভারত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এমন দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর ডানপন্থী মার্কিন টিভি চ্যানেলের ওয়ান মার্কিন নিউজ নেটওয়ার্ক OAN এর দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো হয়তো ভারতীয় বন্দর ব্যবহার করছে। তবে এ বিষয়ে প্রতিরক্ষা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, OAN প্রচালিত মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশ সংবাদ প্রতিবেদন 12 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের 2026 শিশু ও নারীর উপরে সহিংসতার উদ্বেগজনক ঘটনা ঘটছে। দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানবিক সংস্থা গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ দেখা গেছে, 12 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত সমকালের ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার একাধিক ঘটনা সামনে এসেছে। আইন ও সালিশ কেন্দ্র ASK জানুয়ারি মাসে 35টি ধর্ষণের তথ্য দেয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মহিলা পরিষদ 32টি ধর্ষণ, 4টি ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা উল্লেখ করা হয়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS একই সাথে 45টি ধর্ষণ, 10টি সংঘবদ্ধ ধর্ষণের কথা জানায়। মার্চের প্রথম 5 দিনে সীতাকুণ্ড, পাবনা বা নরসিংদীতে শিশু ও কিশোরী ধর্ষণ হত্যার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, উল্লেখিত 22 দিনে অন্তত 25 থেকে 45টি ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 5 থেকে 8টি ধর্ষণ পরবর্তী হত্যা। এছাড়াও ফেব্রুয়ারিতে নারী শিশু হত্যা 30টিরও বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ঘটনা পরিচিত ব্যক্তির মাধ্যমে সংঘটিত হচ্ছে। অনেকে কেস থানায় পৌঁছায় না। দ্রুত বিচার, কঠোর আইনি প্রয়োগ বা সামাজিক সচেতনতা জোরদার না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। কেন হচ্ছে এই পরিস্থিতি তৈরি, সেই নিয়ে আজকে আমাদের থাকছে জনমত ফুটছে, সমালোচনা তীব্র, সমাধান কি, দেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, অর্থনীতি, আইনশৃঙ্খলা, আন্তর্জাতিক কূটনীতি সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার চাপ, প্রশাসনিক রদবদল, সংবিধান বিতর্ক, নির্বাচন ইস্যু এবং নারী শিশুর নির্যাতনের ঘটনা সবকিছু মিলিয়ে জনমনে তৈরি হয়েছে এক গভীর প্রশ্ন, দেশ কোন পথে, কে চালাচ্ছে আর নৈপথ্যে কারা রয়েছে, আর এর সমাধান কি। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। জনমত বলছে যে সাধারণ মানুষ বড় অংশ মনে করছে অর্থনৈতিক চাপ বাড়ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি কম, রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপে ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু বাস্তব সমাধান কোথায়? আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ বাড়ছে, বিশেষ করে নারী ও শিশু নিরাপত্তা ইস্যুতে। আন্তর্জাতিক অস্থিরতা বাংলাদেশের উপরে প্রভাব ফেলতে পারে, এই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সমালোচনার কেন্দ্রবিন্দু কি হচ্ছে? অর্থনীতি, কূটনীতি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে রেমিটেন্স বা জ্বালানি বাজারের চাপ বাড়তে পারে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান ও নির্বাচন বিতর্ক। রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংবিধানিক বৈধতা বা নির্বাচন নিয়ে মতবিরোধ, এটি ভবিষ্যতের বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে। প্রশাসনের পরিবর্তন, সেনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়িত্ব নিয়োগ বা প্রশাসনের রদবদল নিয়ে নানা ব্যাখ্যা ঘুরছে রাজনৈতিক মহলে। আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, সাম্প্রতিক সহিংসতা, অপরাধ ঘটনার বিচারহীনতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। সমাধান কি হতে পারে? বিশ্লেষক বা নাগরিকের সমাজের প্রস্তাব, সংলাপ বা রাজনৈতিক ঐক্যমত, বড় ইস্যুতে সব দলের মধ্যে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা। অর্থনৈতিক সংস্কার, রেমিটেন্স, রপ্তানি বা বিনিয়োগের স্থিতিশীলতা আনা। আইন শৃঙ্খলা জোরদার, দ্রুত বিচার বা কঠোর প্রয়োগ আইন নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিক সংস্কার, নির্বাচন, প্রশাসন বা বিচার ব্যবস্থার আস্থার সংকট দূর করা। দেশ কোথায় যাচ্ছে? বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সামনে দুইটি পথ, একটি পথ সংঘাত, বিভাজন, অনিশ্চয়তার, আর অন্যটি সংলাপ, সংস্কার বা স্থিতিশীলতার। দেশ কোন পথে যাবে তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক শক্তি বা জনগণের সচেতন অংশগ্রহণের উপর নির্ভর করে। ফ্রান্স নিউজের প্রশ্ন রয়েছে যে জনমতের বার্তা কি ক্ষমতায় করিডোরে পৌঁছাবে, নাকি সমালোচনার শব্দ আরও তীব্র হবে? বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ধারণ করার সময়, তাই জেগে উঠুন প্রত্যেকজনা, আপনাদের দাবি আদায় করার জন্য জোরালো হন। দেশ তখনই এগাবে যখন জনগণ সচেতন হয়। জনগণকে বলছি, আপনারা সচেতন হন, এগিয়ে যান। দেশ কে চালাবে আর কার হাতে আপনার এই দেশের বড় কথা নয়। আপনার অধিকার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকুন। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার অধিকার আদায় করুন। আজকে এই পর্যন্ত। নেক্সট কোন এপিসোডে আপনাদের মাঝে আমি আর জিন্দিরাব আহমেদ উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভালো দলের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।